ওকে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সিলেকশন রুল। সিলেকশন রুলটা কি? সিলেকশন রুল হচ্ছে, আমরা জানি যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ধাপান্তরিত হয় এবং উপর থেকে নিচে আসতে পারে, নিচ থেকে উপরে যেতে পারে। তো এটা কিভাবে যাবে? আমরা জানি যে আমরা চাইলে ব্যক্তিগতভাবে যে কোনো জায়গায় যেতে পারি না, ইলেকট্রনও যেখানে খুশি সেখানে যেতে পারে না, ওর একটা নিয়ম মানতে হয়। সেই নিয়মটা কি? সেই নিয়মটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশন রুল। সিলেকশন রুলের ক্ষেত্রে বলা হয় কি, যে ডেল্টা এস এর ভ্যালু জিরো হতে পারে, এর বেশি হতে পারে না, কম হতে পারে না। এটা কি, এটার দ্বারা কি মিন করছে? সাপোজ আমি একটা ইলেকট্রন এইভাবে ঘুরাচ্ছি, আরেকটা ইলেকট্রনকে বা আমি যখন কি করলাম ধাপান্তরিত করব, যখন ওই স্টেটের ক্ষেত্রে আমি এইভাবে একটি ঘোরাবো, সেই ক্ষেত্রে হলে কি একটা ডিরেকশন অপোজিট ডাইরেকশনকে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে। তো তখন জিনিসটা আসলে ওই রকম অবস্থায় থাকে না। তো আমরা যেটা বলতে পারি যে আমি যখন ওর এই দিকে ঘুরছে, ওর একটা নির্দিষ্ট একটা কি বলে রেগুলারিটি আছে, ওর সাথে আমি চাইলে এইভাবে ঘুরতে পারবো না, উল্টা দিকে আমি ঘুরতে পারবো না। এটা আরো অন্যভাবে বলা যায় যে আমি সিংলেট স্টেট থেকে সিংলেট স্টেটে যেতে পারবো। আর ট্রিপলেট থেকে ট্রিপলেট, ডাবলেট থেকে ডাবলেট, এরকম। তো এস এর ভ্যালু যেখানে যা আছে, এস এর ভ্যালু যদি হাফ থাকে, হাফ থেকে আমি হাফে যেতে পারবো, ওয়ান থেকে ওয়ানে যেতে পারবো, থ্রি বাই টু থেকে থ্রি বাই টু তে যেতে পারবো, এরকম ব্যাপারটা। এল এর এল হচ্ছে কি? এল হচ্ছে এস পি ডি এফ। আমরা জানি এখানে হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 এটসেট্রা। সো আমরা জানি যে এল এর ভ্যালু জিরো হতে পারে, মানে এস থেকে এসে যেতে পারবে। আর হচ্ছে কি, আর যেটা হচ্ছে প্লাস ওয়ান কি, জিরো থেকে ওয়ান যেতে পারবে, ওয়ান থেকে টু তে যেতে পারবে, থ্রি থেকে, এর মানে কি এস থেকে পি তে যেতে পারবে, পি থেকে ডি তে যেতে পারবে, এবং ডি থেকে এফ এ যেতে পারবে। সিমিলারলি উল্টা কাহিনীও করতে পারে, যে এইভাবে আসতে পারে, -1 হয়ে এইভাবে আসতে পারে। কিন্তু আমরা যদি চাই এস থেকে ডি তে আমরা যেতে পারবো না। কেন পারবো না? তো সেই ক্ষেত্রে +2 হয়ে যাচ্ছে অথবা -2 হয়ে যাচ্ছে, এরকম কোনো একটা নাম্বার চলে আসতেছে। তো সেটা আমরা পারবো না। আর জে এর ভ্যালু হচ্ছে কি, আমরা জানি কি, সাপোজ 2s+1, এটা কি আমরা জানি কি স্পেকট্রাল টার্ম। এই যে জে এর ভ্যালুটা, এটা অনেক কিছু ডিপেন্ড করে। এই জে এর ভ্যালুটা 0 অথবা +-1, এই দুইটার সংখ্যা হতে পারে। এটা হচ্ছে ডেল্টা জে এর ভ্যালু। এটা দ্বারা আমি কি বুঝতেছি? সাপোজ আমার কাছে আছে পি ডি, সাপোজ আমি 2 দিলাম, এখানে হাফ আছে। আমি একমাত্র এইরকম একটা অবস্থায় যেত, ডি থেকে যেহেতু পি এ যাওয়া যায়, সো আমি ডি থেকে হাফে যেতে পারবো, অথবা আমি ডি থেকে 3/2 তে যেতে পারবো। এর বাইরে আমার সম্ভব না। কারণ এইখানে কিন্তু আমার +1 হচ্ছে, এই যে জে এর ভ্যালুটা +1 বাড়তেছে, বা উল্টাও কাহিনী করতে পারে, +1 কমছে। তো এই জিনিসটা আর কি আমার একটু বুঝতে হবে, রাইট? তো আই হোপ সিলেকশন রুলটা ক্লিয়ার। এখন আমি দেখবো যে হাইড্রোজেন স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে অনেকগুলো সিরিজ আছে, লাইম্যান, প্যাশন, বাউন। এটা আমরা ইন্টার লেভেলে পড়াশোনা করে আসছি, বা মেট্রিক লেভেলে অনেক ক্ষেত্রে আমরা জানার সুযোগ হয়েছে। এই জিনিসটা কিভাবে হয়? যেহেতু হাইড্রোজেনের সাইজটা খুব ছোট, ইলেকট্রন ডেন্সিটি বড়, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের যেহেতু ফার্স্ট কক্ষপথে ইলেকট্রনটা থাকে, এই জন্য দেখা যাচ্ছে পরবর্তী যে কক্ষপথগুলো আছে সবগুলার শক্তি এনার্জি স্টেট সেম। সেটা কিরকম? আমরা কি আব্বাও নীতি অনুসারে পড়ছি যে 1s এর চেয়ে 2s এর শক্তি স্তরটা একটু বেশি বড়, এই জন্য আর কি এখানে শক্তিও বেশি। সো 1s এর পর 2p আরেকটু বড়, 2s এর 2p আগেই হচ্ছে 2p তে প্রবেশ করে। তো এইরকম ভাবে প্রবেশ করতেছে। তো এইভাবে আর কি যাচ্ছে। তো এইভাবে আর কি মূলত যাচ্ছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু সাইজ ছোট, তো এর মানে ওর সবগুলা কক্ষপথেই সেম। তো এই লেভেলগুলা সবগুলা সেম থাকবে। একটু একটু খেয়াল করি আমরা, এই লেভেলগুলো সবগুলা সেম। ওই রুলটা আসলে মানতেছে না এখানে। এবং এখানে দেখতেছি এখানে এস এর মান হচ্ছে 0, এল এর মান, সরি, এল এর মান 1, এল এর মান 2, এল এর মান 3, এরকম আসতেছে। তো এইভাবে আর কি ও বিভিন্ন এবং শক্তি কি এখানে হচ্ছে মিনিমাম, মিনিমাম, এবং হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইম্যান প্যাশন বিভিন্ন সিরিজ রয়েছে, যে এইগুলো আসলে কিভাবে কাজ করে। তো লাইম্যান হচ্ছে কি, যখন কততে আসে, যখন নিচ কক্ষপথে আসে, এন যখন 1 হয় তখন সেটাকে লাইম্যান বলা হয়। এন যখন 1, লাইম্যান
এন যখন 2 থাকে তখন বামার বলা হয়, এন যখন কি বলে 3 থাকে। এই এন বলতে কি আছে যে আপার, আমি জানি একটা একটা অ্যাটমের অসীম সংখ্যক আর কি অরবিটাল থাকতে পারে, কিন্তু ভ্যালিড যেটা যেখানে কি বলে অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সেটা মূলত আমরা জানি তার গ্রাউন্ড স্টেট দিয়ে থাকে। কিন্তু আমরা কি জানি উপর এই স্তর থেকে যখন নিচে স্তরে আসে মূলত গ্রাউন্ড স্টেটে আসা ট্রাই করে। তো এই বেসিসে যখন যখন উপরের স্তর থেকে 3 নাম্বার কক্ষপথে আসে, এই যে 3 নাম্বার 1 2 3 3 নাম্বার যখন আসে তখন আমরা সেটাকে কি বলবো প্যাশন। এবং প্যাশন সিরিজের জন্য যে স্পেক্ট্রা দেখবো এটা মূলত ইনফ্রারেড রিজনে দেখবো, আমরা নর্মাল চোখে এটা দেখতে পারি, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করলে হয়তোবা ওই সময় দেখতে পারি। এটা হচ্ছে ভিজিবল রেতে দেখায়, এটা আলট্রাভায়োলেট রেতে দেখায়। সো এইটা মূলত হাইড্রোজেনের স্পেক্ট্রা। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে যে আমরা দেখতে চাই এই জিনিসটা আসলে এইভাবে কেন লেখা, কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকটা শক্তি স্তর সমান, যেমন 2s এবং 2p, 2s এবং 2p। আমরা যদি এটা SPDF করি, SPDF, সো 2s এবং 2p ইকুয়াল 3s 3p, এবং এটা যদি এখানে যদি আমি 3d আঁকা ট্রাই করি এটাও ইকুয়াল 4s 4p 4d, এরকম 5s 5p সবগুলা ইকুয়াল। সো আমরা কি জানি সিলেকশন রুল অনুসারে ডেল্টা এস এর মান 0 হইতে পারবে, ডেল্টা এল এর মান হচ্ছে কি হইতে পারবে প্লাস মাইনাস 1 হইতে পারবে, 1 হইতে পারবে, প্লাস মাইনাস কত হবে 1 হইতে পারবে, আর হচ্ছে 0 হইতে পারবে, তাই প্লাস মাইনাস 1। আরেকটা কি জিনিস আমরা জানি যে ডেল্টা এন এর ভ্যালু আমরা যে কোনো কক্ষপথ থেকে যেখানে আসতে পারে, এটা হচ্ছে একটা ইনফাইনাইট নাম্বার বা ইন্টিজার, একটা ফাইনাইট নাম্বার অথবা ইন্টিজার। অলরাইট, এটাই আমাদের দরকার। সো আমি দেখি এই জিনিসগুলা কিভাবে আঁকবো, আমি নর্মালি একে দেখাই। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এইভাবে আঁকলেই হবে। এটা হচ্ছে 4 n এর ভ্যালুগুলো সব, এটা হচ্ছে 3 2 1। এবং আমরা শুরু করবো কোত্থেকে, এই যে গ্রাউন্ড স্টেট থেকে শুরু করব, কারণ আমরা যেহেতু হাইড্রোজেনের জন্য আঁকছি, হাইড্রোজেনের ইলেকট্রন মাত্র একটা এবং একটা ইলেকট্রন 1s থাকে। সো এই জন্য আমরা কি 1s রেখে দিব, 1s থেকে আর কি শুরু হবে। সো এখন আমি কি করি, এই যে 1sটা কি, এস আমরা জানি যে এস থেকে আসতে পারে, এস হচ্ছে পি থেকে আসতে পারে। তো এস হচ্ছে পি থেকে আসতে পারে, এবং পি থেকে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই যে এই লাইনগুলো ফলো করতেছে, এই লাইনগুলো দ্বারা আমি আসলে কি বুঝতেছি, আমি এখনো কিছুই বুঝাইতে পারি নাই, এখন বুঝাবো। সেটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা যেগুলো সবগুলোই তো পি, রাইট, এগুলো সবগুলোই তো পি, আমরা জানি পি থেকে এস এ আসতে পারে। সো আমি এইখানে 2p থেকে এই যে এখানে 1s এ আসলো, 3p থেকে আসলো, 4p থেকে আসলো, 5p থেকে 6p থেকে এইভাবে আসতে থাকলো। এখানে এখানে একটু খেয়াল করি যে পি থেকে এস এ আসলে কি হয়, এটা যদি হয় 0, এটা যদি হয় 1 -1 হচ্ছে, তাহলে এটা কি আমার এটা সিলেকশন রুল ফলো করছে। এরপরে যদি আমি কি করি 2p তে যদি 2s এ যদি আসতে চাই, অবশ্যই এটা কি সবগুলো p থেকে আসবে, এই যে p থেকে আসতেছে। এরপরে যদি আমি এই যে পি ক্ষেত্রে কি আমাকে এই দিক থেকেও তো আসা পসিবল, ডি থেকে পি তেও আসা কিন্তু পসিবল। তো এখানে আমি ডি থেকে পি তে দিচ্ছি, সবগুলা থেকে আসতেছে। এবং ডি 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 থেকে আসতে পারে, ডি অবশ্যই এফ থেকে আসতে পারবে, আপার থেকে আসবে। সো আমরা সবগুলা গ্রাউন্ড স্টেট নিয়ে কল্পনা করব। আবার এবং কি এই যে পি, এস থেকেও কিন্তু পি তে যেতে পারে +1 হয়ে, এই যে এস থেকে পি তে আসতেছে। এখন যদি আমি আরেকটু ক্লিয়ার করি চিত্রটাকে, একটু ক্লিয়ার করে সবাই একটু লক্ষ্য করে, এখন কিন্তু বিষয়টা ক্লিয়ার। তো 1 এ আসলো কোত্থেকে, এইগুলা সবগুলো এই যে পি থেকে আসতেছে এস এ, এই বাম পাশেটা এস এ, এবং এস থেকেও কিন্তু পি তে যাচ্ছে। কোনগুলা, এগুলা হচ্ছে এস থেকে পি তে যাচ্ছে। এবং এবং এই যে উল্টাটাও কিন্তু ঘটছে, পি থেকে এস এ আসতেছে, আবার এইদিকে হচ্ছে ডি থেকে পি তে আসতেছে, এই যে ডি থেকে পি তে আসতেছে, গ্রাউন্ডে আসবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, গ্রাউন্ড স্টেট পি এর জন্য গ্রাউন্ড স্টেট এটা, ডি এর জন্য গ্রাউন্ড স্টেট এটা, 1s এর জন্য গ্রাউন্ড স্টেট হচ্ছে এটা, এবং এফ এর জন্য গ্রাউন্ড স্টেট এটা। এটা একটু মনে রাখতে হবে, তো পরবর্তীতে তাহলে আর কোনো ভুল থাকবে না। তো এখন আমি দেখি সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ওই রুলটা মেনটেন করে, আব্বার রুলদের শক্তির ক্রম। তো আমি যদি ওইভাবে লিখি, সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা থাকে কই, সব আউটার মোস্ট হচ্ছে 3s এ থাকে, এবং এইভাবে আমি আঁকি 3s এর পর কে থাকে, এই দেখি 3s এর পর
অবশ্যই 3p, এরপর কি অবশ্যই 4s, এই যে 3s 4s 3p 4s, এরপর কি অবশ্যই 3d, এই 3d, এরপর কি অবশ্যই 4p, 4pর পর অবশ্যই 5s। এইভাবে আর কি শক্তির ক্রমটা সাজানো হয়। তো আমি আর কি এইখানেও সেম। তো কি এইখানে কি এটা কি আমি জানি কি এস থেকে এস এ কোথা থেকে আসতে পারবে, এস এ অবশ্যই পি থেকে আসতে পারবে, এবং সকল পি থেকে আসতেছে। এই যে ডাইরেকশনগুলো আমি যদি দেখাই এইভাবে আসতেছে, এটা আসলে কয়েকবার দেখলেই হবে যে এটা এস থেকে আসে। তো আরেকটা জিনিস আছে, আমরা আগের বার লাইম্যান পেশেন্ট বা আমার দেখেছি, এখন মূলত ওইটা না, এখন হচ্ছে কি এন সংখ্যক পি, মানে যে কোনো পি থেকে আসতে পারে। পি থেকে কোথায় আসলো, 3s লাস্ট আউটার মোস্ট অরবিটাল, এই আসলে এই জিনিসটাকে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এই যে এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল। এবং আমি যদি এখন কি প্রিন্সিপাল আসছে, এবং এখন যদি এস থেকে কই যাই, এন এস থেকে কই যাই, 3p তে যাই, p তে গেলে সেটা কি হবে, শার্প। এই লাইনটা কোনটা, ক্যান ইউ গেস? ওকে, এই লাইনটা হচ্ছে এই যে এগুলা এই দিকে আসতেছে, যেটা এগুলো সবগুলা হচ্ছে বিভিন্ন এন সংখ্যক কি, এন কি জানি, এন হচ্ছে কি এক একটা অরবিট, অরবিট থেকে কোথায় আসতেছে, গ্রাউন্ড পিতে। আমি জানি, আমি সবসময় বলছি গ্রাউন্ড স্টেট কল্পনা করতে। এস এর জন্য গ্রাউন্ড স্টেট এটা, পি এর জন্য গ্রাউন্ড স্টেট হচ্ছে এটা, এবং ডি এর জন্য গ্রাউন্ড স্টেট এটা। আমি যদি ডি এর কল্পনা করি, এফ থেকে ডিতে আসতেছে, এই যে আসতেছে, তাহলে এফ থেকে ডিতে, 3D তে কোত্থেকে আসতেছে, এন এফ থেকে আসতেছে। তাহলে এই জিনিসটাকে বলবো ফান্ডামেন্টাল। কি ফান্ডামেন্টাল, তাহলে আমি বলতে পারছি এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এখন আরেকটা জিনিস আছে, ডি থেকে কিন্তু পি আমি দেখাই নাই, কি ডি থেকে পি, এন ডি থেকে 3p, তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, ডিফিউজ। ডিফিউজ, তো এইটা হচ্ছে এইগুলা, এইগুলা এইগুলা কয়েকবার দেখলে আর কি খুবই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, কয়েকবার আঁকলে প্র্যাকটিস হবে। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কি, এই জিনিসগুলো চাইলে আমরা স্পেকট্রাল টার্ম দ্বারা দেখাইতে পারি। স্পেকট্রাল টার্ম জিনিসটা তো আমি ফার্স্টই দেখাচ্ছি। স্পেকট্রাল টার্ম লেখার ওয়েটা হচ্ছে এরকম, এল 2s প্লাস 1, এটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি, আর যে হচ্ছে কি ফাইন কোয়ান্টাম নাম্বার। রাইট। সো এখন হচ্ছে আমি জানি এস এর ক্ষেত্রে কি, এস এর ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে কোথায়, এস অরবিটালে। এস অরবিটালের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকতেছে। আমি যদি পি এর গ্রাউন্ড স্টেট চিন্তা করি, পি এর ক্ষেত্রে ওর এইখানে একটা ইলেকট্রন আছে। ডি এর গ্রাউন্ড স্টেট চিন্তা করলে 5টা থাকবে টোটাল, রাইট। 1 2 3 4 5 এর ক্ষেত্রে এখানে সাপোজ এখানে একটা ইলেকট্রন, ডি এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে সেম। সো ওদের ক্ষেত্রে আমি এখানে এস এর মান কত, এস এর মান 0, পি এর মান মানে এল এর মান বলছি 1, ডি এর মান হচ্ছে কত 2 3, এর ব্যাপার। দেখেন আমি এস এর ভ্যালু জানছি, পি এর ভ্যালু জানতে পারছি, এবং ডি, এই যে আমি গত ভিডিওতে যে জিনিসটা দেখাইছি কিভাবে স্পেকট্রাল টার্ম নির্ণয় করে, ওইভাবে চাইলে স্পেকট্রাল টার্মগুলো ডিটেক্ট করা যায় বা নির্ণয় করা যায়। তো এটা কি হবে আমি একবারে লিখে দিচ্ছি, এটা চাইলে ক্যালকুলেশন করলে মিলে যাবে। 2s হাফ, এখানে যদি হয় এটা যেহেতু পি, পি এর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে উপরে কি আমরা জানি স্পিন মাল্টিপ্লিসিটি একটা ইলেকট্রন ক্ষেত্রে সবসময় 2 হয়। সো এইখানে হাফ 3/2, এই ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে কত হবে 2 3/2, আর কি হবে 5/2। এফ এর ক্ষেত্রে কি হবে, এফ এর ক্ষেত্রে এফ 2 5/2 7/2। এটা আরেকভাবে মনে রাখা যায়, জানি স্পিন মাল্টিপ্লিসিটি 2 হলে এটা হাফ হলে পরেরটা সিকোয়েন্সের শুরু হয় হাফ দ্বারা, এবং এটা 3/2 দ্বারা। এটা হচ্ছে কি 3/2 দ্বারা 5/2 দ্বারা। তো আমি এখন বলতে পারি যে এইখান থেকে দেখে বলবো যে স্পেকট্রাল টার্ম দ্বারা শিফট হয়েছে। আমি যদি বলি যে এস থেকে পি তে হয়েছে, তার মানে কি এই যে এদের মধ্যে হয়েছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি 2s হাফ থেকে কোথায় হয়েছে, দুইটা জায়গায় হয়েছে। দুইটা কি, পি যদি হয় 2 হাফ হইতে পারে, অথবা 2p 3/2 হইতে পারে। এটা এখন যদি আমি বলি পি থেকে ডি 2 3/2 হয়েছে, এটা কখনই সম্ভব না। এইটাই হচ্ছে মূলত স্পেকট্রাল টার্মের ট্রানজিশন দেখানো। পরীক্ষার সময় স্যার এটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন আমি আসি কি, এখন আসি যে কিভাবে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা কি অরবিটালকে কি করে, ইনফ্লুয়েন্স করে, বা অ্যাটমিক স্পেকটাকে ইনফ্লুয়েন্স করে। আমরা জানি যে এল যখন 2 থাকে তখন কি থাকে,
পি থাকে, পি অরবিটাল কি নির্দেশ করে, পি অরবিটাল আমরা জানি পাঁচটা কি থাকে, অরবিটালে বিভক্ত থাকে, রাইট। তো এখন এই পাঁচটা অরবিটাল নর্মাল স্টেজে ওরা কি করে, একটা ডাইরেকশনে অবস্থান করে। এটা আমরা ভেক্টর থেকে বুঝতে পারি এবং কোয়ান্টাম মেকানিক্স এই জিনিসটা আর কি বোঝাতে পারে। সো এখন এই দিকে একটা ডাইরেকশনে ও আর কি অবস্থান নিছে, এই দিকে আরেকটা অবস্থান নিছে, এই দিকে আরেকটা অবস্থান নিছে, এইভাবে আর কি ও পাঁচটা। আমরা যখন এল যখন 1 হয়, ও হচ্ছে 3, আমরা জানি 3 কার ক্ষেত্রে, এটা সরি আমি একটু ভুল লিখছি, এটা হচ্ছে ডি এর ক্ষেত্রে, এটা হচ্ছে পি। তো পি এর ক্ষেত্রে কি হবে, 3টা। তো 3টার ক্ষেত্রে কি রকম হতে পারে আমরা জানি, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে উপরে যদি আমি কি ধরি +1 ধরি, নিচে হচ্ছে -1, তাহলে ডিরেকশনটা এরকম, ও হচ্ছে এরকম এরকম, আর একটা হচ্ছে এরকম। তাহলে আমি যদি একটু দেখাই এরকম, ওকে যখন আমি কি করবো, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো, লাইক এইরকম একটা ম্যাগনেটিক, ও করবে কি, ওর ডাইরেকশনটা তো এইটা ছিল, রাইট, এটা ছিল, সরি আমি আমি হ্যাঁ এইটা ছিল। তার মানে কি, ও চাইবে কি এখন এই সেন্ট্রালের দিকে একটা টান অনুভব করবে এবং এটা টান অনুভব করে কাছে আসতে চাইবে। কাছে আসতে না পেরে ও এই সার্কুলার পাথের মধ্যে ঘুরতে থাকবে। এই যে মোশনটা, এই মোশনটাকে মূলত হচ্ছে লার্মার মোশন বা প্রিসিশনাল মোশন বলা হয়। এখন এই যে ফ্রিকোয়েন্সিতে ও ঘুরবে, এটাকে বলা হয় লার্মার ফ্রিকোয়েন্সি। এটার যখন এটা বিভিন্নভাবে ম্যাগনেটিক ফিল্ডের উপরে ডিপেন্ড করে যে কত বেশি হবে কত কম হবে। সো এইগুলাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্স করে। তার মানে আমি বুঝতেছি যে স্পেকট্রোস্কোপির সবচেয়ে বড় একটা ইফেক্ট কিসের ফলে আসে, এই যে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আসে। আসলে আমরা সামনে যাই, তো এখন একটা জিমেন ইফেক্ট দেখবো। জিমেন ইফেক্ট জিনিসটা কি, জিমেন ইফেক্ট তেমন কিছুই না। এটা দেখা যাচ্ছে কি, আমরা জানি যে সাধারণত আমরা কি করি, এই স্পেকট্রোস্কোপিতে বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি। সাপোজ 30 থেকে 30 টেসলা আমরা কি করলাম, ম্যাগনেটিক মডারেট লেভেলে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তখন দেখা যাচ্ছে কি একটা ফাইন স্ট্রাকচার। আমরা কি জানি, আমরা নর্মাল একটা স্প্লিট, একটা কি জানি, একটা স্পেক্ট্রা দেখলাম, কিন্তু ওকে যদি আমি একটু সূক্ষ্মভাবে বিস্তার করি, ও অনেকগুলো লাইনে বিভক্ত থাকে। এটাকে মূলত ফাইন স্পেক্ট্রা, এবং ফাইনকে আরো যদি জুম করি এটাকে হাইপার ফাইন বলা হয়। এখানে জুম করলে আরো 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 দেখা যাচ্ছে আরো ভাগে ভাগ পাওয়া যায়। কিন্তু আমরা যখন এই নর্মাল স্টেজে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করি, ও এইরকমই থাকে। কিন্তু যখন ম্যাগনেটিক ও হচ্ছে কি এল যখন 2, একটু আগে দেখাইছি যে ওই লার্মার মোশনের কারণে বা ওই ডাইরেকশনের কারণে ও 5টা ভাগে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মধ্যে স্প্লিট হয়ে যায়। এবং এর জন্য ও L1 থেকে বা L2 থেকে L1 যখন মানে নিচের কক্ষপথে আসে, ও মূলত এইখানে একটা দেয়, এখানে একটা দেয়, এখানে একটা, মূলত 3টা স্পেক্ট্রা দেখায়, রাইট। এই যে চুম্বক ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে যে স্প্লিটিং যে প্রবণতা, এই জিনিসটাই মূলত জিমেন ইফেক্ট নামে পরিচিত। যেহেতু বিজ্ঞানী জিমেন সাহেব 1896 সালে সম্ভবত এটা আবিষ্কার করছে, সেই জন্য আর কি এটা নাম দেওয়া হয়েছে এরকম। সো আমরা জানি এইখানে যে ট্রানজিশন হয়েছে, এই ট্রানজিশনগুলো একটা সিলেকশন রুলের কারণে হয়েছে। তো এইগুলা আর কি আমরা জানি। তো এখন যদি অ্যানোমালাস একটা জিমেন এফেক্ট আছে, সব ক্ষেত্রে যে 3 ভাগে ভাগ হবে এইরকম কোনো কথা নাই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো আরেকটা ইনফরমেশন এখানে আছে, এখানে যখন এস এর মান 0 হয়, আমরা জানি বিভিন্ন জিনিস আছে এস এর মান যখন 0 হয় বিভিন্ন কি বলে অ্যাটমের, সো ওই এস এর মান যখন 0 হয় তখন কি হয়, তখন এই যে এলএস কাপলিং আমরা যে জিনিসটা দেখছি না, এল এবং এস এর মধ্যে যে ফার্স্ট লেকচারে এলএস কাপলিং এর ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম, যে এস এর ভ্যালু যদি এখন 0 করে দিই, তাহলে কি এখানে এস এর কোনো এফেক্টই নাই, জাস্ট এল এর ইফেক্ট। এল নিজেদের মধ্যে স্প্লিট করে এইরকম একটা সিনারিও তৈরি করে, যে এইরকম একটা স্প্লিট ঘটায়, বা এইরকম এল এর মান 1 হলে এরকম। বাট যখন এস এর ভ্যালু কত হবে, 0 চেয়ে বড় হবে, তখন কি এল এস কাপলিং এ এস এর একটা কি থাকবে, ইফেক্ট থাকবে, রাইট। ওরা করে কি, এই যে প্রত্যেকটা স্পেকট্রাল টার্ম আছে না, এই স্পেকট্রাল টার্মগুলোকে আরো গভীরভাবে দেখা যাচ্ছে স্প্লিট করে ফেলছে। তো আমরা কি নর্মাল স্টেজে কয়টা, 3টা ফাইন স্ট্রাকচার পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে হয়তো 4টা দেখাচ্ছে,
অথবা 6টা স্প্লিট দেখাচ্ছে। এইটা মূলত কারণ হচ্ছে ওই যে এস এর কাপলিং এর কারণে। এই যে জিনিসটা দেখা যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে মূলত জিমেন ইফেক্ট দেখা যায়, এই যে জিমেন ইফেক্ট। আর সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলত অ্যানোমালাস জিমেন ইফেক্ট। এই জিনিসটাই মূলত বিভিন্ন স্পেক্টরের যেই কি বলে ট্রানজিশনের ক্ষেত্রে আর কি কাজে লাগে। তো এইখানে কোন সিলেকশন এম, যে এটা আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটার ক্ষেত্রে ওই সেম 0 এবং +-1 এই রুল ফলো করে। আমরা যদি আগেরটা দেখি এম এর ক্ষেত্রে কি 0 +-1, তো দেখি তো 0 থেকে 0 আছে, এই যে 0 থেকে কই গেছে, এই 0 থেকে এই যে এই লাইনটা, এটা এইখানে কোথায় দেখি, এই যে 0 থেকে 0-তে আসছে। তো এটা হচ্ছে এই 0 থেকে 0 হয়েছে, আর এইখানে +1 হয়েছে, হ্যাঁ 0 থেকে -1 হয়েছে এইখানে, এইখানে +1 হয়েছে। এখানে দেখি যে 0 থেকে কোথায় আসছে, 0 থেকে 1 এ আসছে। এখানে কি -1 থেকে কোথায় আসবে, 0-তে আসবে, যেহেতু এখানে +1। এটা কার ভ্যালু, এই জিনিসটা হচ্ছে এম এল, যেহেতু দেওয়া আছে এম এল এর মান হচ্ছে এগুলা আর কি, এইচ এম এল। এটাই মূলত এই চ্যাপ্টারের মূল জিনিস। এখন লাস্টে আমরা চাইলে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে পারি, যে অ্যাপ্লিকেশন এগুলো আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা বিভিন্ন জিনিস আর কি আমরা বলতে পারি। আচ্ছা, তো আমরা কি জানি অ্যাপ্লিকেশন কো হইতে পারে, বিভিন্ন অ্যাপ্লিকেশন কি হইতে পারে, এই বিভিন্ন ইলেকট্রন কি এলিমেন্ট ডিটেকশন। আমরা জানি এলিমেন্ট ডিটেকশন করার ক্ষেত্রে স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয়, ELEMENT, এলিমেন্ট ডিটেকশন। অনেক সময় ইমপিউরিটি থাকে, ইমপিউরিটি কি থাকে, ইমপিউরিটিসটাকে ডিটেকশন করা হয়, ডিটেকশন কোথায় করে, বিভিন্ন পিসিবিতে করা হয়। এরপর বিভিন্ন গ্রেড GRA বিভিন্ন গ্রেড নির্ণয় করা হয়, কোনটা ভালো, এ গ্রেড, বি গ্রেড, এগুলা করা হয়। এরপর ফুড কেমিস্ট্রিতে বিভিন্ন মেডিসিন অর্গানিক কেমিস্ট্রি এগুলাতে ব্যবহার করা হয়। ফরেনসিক টেস্ট আছে, বিভিন্ন জিনিস তদন্তর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে পিউরিটির কথা বললাম, যে বিভিন্ন মৌলের কত পার্সেন্ট আছে, বিভিন্ন ওটস, যে ওটসের মধ্যে কত পার্সেন্ট আর কি অ্যাবান্ডেন্স, এটার পরিমাণ, এগুলো মূলত হ্যাঁ, এটা কিভাবে আসলে এলিমেন্টটা ডিটেক্ট করে। কারণ আমি যদি বলি সবার একটা সিগনেচার, একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, সো একটা ব্যান্ড থাকে, এই ব্যান্ডটা সবার ক্ষেত্রে ইউনিক থাকে। তো আমি যদি বলি যে এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে একটা ব্যান্ড থাকে, সোডিয়ামের ক্ষেত্রে এখন হয় কি, অনেকগুলো মৌলের সমষ্টি যখন একসাথে থাকে তখন আর ডিটেক্ট করা সম্ভব হয় না। সো এইটা হচ্ছে আমার একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, যে ওর কোন জায়গায় যে ও ব্যান্ড দেখাবে এটা আমার জানা আছে। তো এখন যদি আমি নর্মাল স্টেজে অনেকগুলো ব্যান্ডের মধ্যে এইখানে একটা ব্যান্ড দেখতে পাওয়া যায়, তখন আমি এটা বুঝবো যে এটা হচ্ছে সোডিয়াম। সো আরো কিছু ব্যান্ড দেখায়, সবগুলো ব্যান্ড আর কি আমরা পাওয়া যায় না, এই আর কি। সো হোপ ইউ গাইজ লাইক দিস লেকচার। সো আমি চেষ্টা করছি সবগুলা বিষয় কাভার করার। সো চেষ্টা করবো সামনের টপিকগুলো কাভার করার। থ্যাংক ইউ সো মাচ।